সুপ্রিয় শ্রোতা, পাঠ করছি নিমাই ভট্টাচার্যের জনপ্রিয় উপন্যাস মেম সাহেবের দ্বিতীয় এবং তৃতীয় পর্ব। মনে হলো তুমি আমার চিঠি পড়ে ঘাবড়ে গেছ। গত চিঠিতে বিশেষ কিছুই লিখিনি, এমনকি গৌরচন্দ্রিকাও পূর্ণ হয়নি। সুতরাং এখনই নার্ভাস হবার কি আছে? তাছাড়া তুমি না মেয়ে, অন্যের প্রেমের ব্যাপারে তোমাদের তো আগ্রহের শেষ নেই, শিক্ষিতাই হোক আর অশিক্ষিতাই। প্রেমপত্র সেন্সর করতে মেয়েরা তো শিরোমণি। ইউনিভার্সিটি জীবনে তো দেখেছি, লেকচার শোনা, কফি হাউজে আড্ডা দেবার মতো অন্যদের প্রেমপত্র হাত করাও প্রায় সব মেয়েদের নিত্যকার কাজ ছিল। গণ্ডগ্রামে যাও, সেখানেও দেখবে পারুল বৌদির চিঠি অন্নপূর্ণা ঠাকুরঝি না পড়ে কিছুতেই ছাড়বে না। শুনেছি স্কুল কলেজে মেয়েদের চিঠি এলে দিদিমণিরা একবার চোখ না বুলিয়ে ছাড়েন না। ছাত্রীদের অভিভাবকত্ব করবার অছিলায় চুরি করে প্রেমপত্র পড়াকে কিছুটা আইনসম্মত করা যেতে পারে মাত্র, কিন্তু তার বেশি কিছু নয়। তাছাড়া প্রেমের কাহিনী জানতে মেয়েদের অরুচি। কলিকালে না জানি আরো কত কি দেখব শুনব। মেয়ের বিয়ে হলে মা পর্যন্ত জানতে চান, হ্যাঁ রে খুকি, জামাই আদর টাদর করেছিল তো? হাজার হোক, মা তো ঠিক খোলাখুলিভাবে সব কথা জিজ্ঞাসা করতে পারেন না, তাই ঘুরিয়ে আদর টাদর করার খবর নেন। বাসর ঘর তো মাসি খুঁড়িয়ে থেকে দিদিমণিদের ভিড়ে গিজগিজ করে। আর সেই সতী, সাবিত্রী, সীতা, দময়ন্তী থেকে শুরু করে আমাদের মা মাসিরা যে সভ্যতা ও সংস্কৃতির ধারা বহন করে এনেছেন, শত বাধা বিপত্তি অগ্রাহ্য করে সে ঐতিহ্যের ধারা অম্লান রেখেছেন। আজ তুমি সেই মহান আদর্শ থেকে বিচ্যুত হবে আমি ভাবতে পারিনি। সর্বোপরি আমি যখন নিজে স্বেচ্ছায় তোমাকে সব কথা বলছি, তখন তোমার লজ্জা বা সংকোচের কি কারণ থাকতে পারে? আর তোমাকে ছাড়া এই ইতিহাস কাকে জানাবো বলতে পারো? তুমি আমার থেকে মাত্র 1 বছরের সিনিয়র হলেও তোমাকে আমি সেই প্রথম পরিচয়ের দিন থেকেই ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি। খোকনদার প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যেদিন থেকে আবিষ্কার করেছি, সেই দিন থেকেই তুমি আমার দোলা বৌদি হয়েছ। ছাত্র জীবনের সেই শেষ দিনগুলিতে, আমার কর্মজীবনের প্রথম অধ্যায়ে তুমি আর খোকনদা যেভাবে আমাকে সাহায্য করেছ, সহানুভূতি জানিয়েছ, তার তুলনা হয় না। তাই তো জীবনের সমস্ত সুখে দুঃখে প্রথমেই তোমাদের কথা মনে পড়ে যায়। মেম সাহেবের ব্যাপারটা ইচ্ছে করে জানাইনি। তোমরা অবশ্য কিছু আঁচ করেছিলে, কিন্তু খুব বেশি জানতে পারোনি। ভগবানের দয়ায় আমি দিল্লি চলে আসায় নাটকটা আরও বেশি জমে উঠেছিল। আমি ভেবেছিলাম তোমাকে আর খোকনদাকে একটা সারপ্রাইজ দিব, তাই কিছু জানাইনি। কিন্তু আর দেরি করা ঠিক হবে না। তুমি যখন আমার বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছ, তখন সব কিছু না জানানো অন্যায় হবে। আর শুধু মেম সাহেবের কথাই নয়, আমার জীবনে যেসব মেয়েরা এসেছে তাদের সবার কথাই তোমাকে লিখব, সব কিছু তোমাকে জানাবো, কিছু লুকাবো না। আর কিছু না হোক, তোমাকে হলপ করে এটুকু গ্যারেন্টি দিতে পারি যে আমার কাহিনী তোমার খুব খারাপ লাগবে না। যদি ভাষাটাকে একটু এডিট করো, তাহলে হয়তো ছাপা হয়ে বই বেরোতে পারে। সুতরাং হে আমার দোলা বৌদি, ধৈর্য ধরো। হে আমার খোকনদার প্রাণের প্রিয় দোলে, দোদুল দোলে দোলনা দোলে, তোমার ভাতৃসম লক্ষণ দেবরের প্রতি কৃপা করো, তার ইচ্ছা পূরণ করো। সেদিন কি তিথি কি নক্ষত্র ছিল তা আমি জানি না। জীবন নদীতে এত দীর্ঘদিন উজান বইবার পর বেশ বুঝতে পারছি যে সেদিন বিশেষ শুভলগ্নে আমি পৃথিবীর প্রথম আলো দেখিনি। এই পৃথিবীর বিরাট স্টেজে বিচিত্র পরিবেশে অভিনয় করার জন্য আমার প্রবেশের কিছুকালের মধ্যেই মাতৃদেবী প্রস্থান করলেন। একমাত্র দিদিও আমার জীবন নাট্যের প্রথম অঙ্কেই জামাইবাবুর হাত ধরে শ্বশুরবাড়ি কেটে পড়ল।
একমাত্র দিদিও আমার জীবননাট্যের প্রথম অঙ্কেই জামাইবাবুর হাত ধরে শ্বশুরবাড়ি কেটে পড়ল। আমার জীবনের সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমি নারী ভূমিকা বর্জিত নাটকে অভিনয় শুরু করেছি। ছোটবেলায় আমি বোবা বা বিকলাঙ্গ ছিলাম না, কিন্তু মা বলে কোনো শব্দ উচ্চারণ করতে সেদিনও পারিনি, আজও পারিনি, ভবিষ্যতেও পারব বলে আশা করিনি। শ্রদ্ধানন্দ পার্কে আমি যেসব ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতাম, তাদের বিচিত্র আচরণ দেখে স্তম্ভিত না হয়ে পারতাম না। ৫-৬ বছর বয়সে আমি নিজে গিয়ে বৈঠকখানা বাজারের বিরজা মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাবার কিনে এনে একলা একলা খেতাম, কিন্তু আমার ওই খেলার সঙ্গীরা সব সময় মায়ের বা দিদির হাতে খেত। খেলতে খেলতে একটু পড়ে গিয়ে যদি কারোর হাত পা একটু ছড়ে যেত, তবে সঙ্গে সঙ্গে সে তার মার কোলে চড়ে বাড়ি চলে যেত। ওরা মাকে জড়িয়ে ধরে কাঁদত, কিন্তু এক পাও হাঁটতে পারত না। অনেক দিন আমারও অমনি কেটে গেছে, রক্ত বেরিয়েছে, কিন্তু কই, আমি তো কাঁদিনি, আমি তো কারোর কোলে চড়ে বাড়ি যাইনি। আমার নিশ্চয়ই ব্যথা লাগতো না। ছোটবেলায় মাকে হারালে নিশ্চয়ই শিশুদের ব্যথা ট্যাথা লাগে না, তাই না দোলা বৌদি? বাবা পেটের দায়ে এত দীর্ঘ সময় বাইরে কাটাতেন যে আমার বেশ মজা হতো। আশেপাশের বাড়িতে ঘুরে ঘুরে আমি অনেক মজা দেখতাম। সন্ধ্যার অন্ধকার একটু গাঢ় হলেই আশেপাশের বাড়ির সবাই ঘুমে ঢুলে পড়ত, কিন্তু কই, আমার তো ঘুম পেত না। আমি তো রোজ রাত্রির 10টা পর্যন্ত জেগে বসে থাকতাম বাবার জন্য। সবচাইতে মজা হতো স্কুলের পরীক্ষার সময়। আমার প্রায় সব বন্ধুদের মা এক হাতে 1 গ্লাস দুধ আর অন্য হাতে কিছু খাবার নিয়ে লোহার বড় গেটটার বাইরে দাঁড়িয়ে থাকতেন। ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে ছেলেগুলো হুড়মুড় করে ছুটে গিয়ে দুধ মিষ্টি খেত, কিন্তু কই, আমার জন্য তো কেউ কোনোদিন দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতো না। ঘণ্টা পড়লে আমি তো কোনোদিন হুড়মুড় করে ছুটে গিয়ে দুধ মিষ্টি খেতে পেতাম না। পূজার সময় সবাই কত দামি সুন্দর চকচকে জামা পরত। সন্ধ্যার পর ওরা সবাই ওইসব জামা কাপড় পরে ফিটফাট সেজে গুজে মার হাত ধরে দিদির কোলে চড়ে দুর্গা ঠাকুর দেখতে বেরোত। আমি আগরপাড়ার ইজের আর শার্টটা পরে সকাল দুপুরে এত ঘোরাঘুরি করতাম, সন্ধ্যার সময় বেশ আরামে ঘুমোতে পারতাম। বিজয়ার দিন ওদের সবাইকে কতজনে আশীর্বাদ করত, কত মিষ্টি দিত, কিন্তু বাবা ছাড়া আমাকে আর কেউ আশীর্বাদ করত না, মিষ্টিও দিত না। এমনি করেই কেটেছে আমার শৈশব, কৈশোর। সেদিন বুঝিনি, কিন্তু আজ বুঝেছি যে গাছ থেকে ভালো ফুল ফল পেতে হলে একটু সার দেবার দরকার। শৈশবে মার ভালোবাসার ওই সারটুকু পেলে হয়তো আজ আমি এমন নীরস শুষ্ক বাবলা গাছ হতাম না। আমার জীবনটাও হয়তো অন্তত দিগন্ত বিস্তৃত মরুপ্রান্তর হয়ে উঠত না। সব মানুষই মাকে হারায়, কেউ শৈশবে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ বা পৌরত্বে বা বার্ধক্যে। কৈশোরে বা যৌবনে, পৌরত্বে বা বার্ধক্যে মাকে হারালেও অল্প বিস্তর কিছু সান্ত্বনা আছে। কিন্তু আমার মতো যে শৈশবে মাকে হারায়, মাতৃস্নেহের স্বাদ উপলব্ধি করার পর্যন্ত যার ক্ষমতা হয়নি, সে যদি মাতৃহীন হয় তবে তার সান্ত্বনা কি? অনেকে মাকে পায় না, কিন্তু তাঁর স্মৃতির স্পর্শ পায় প্রতি পদক্ষেপে। মার ঘর, মার বিছানা, মার বাক্স, মার ফার্নিচার, মার ফটো থাকলেও মার একটা আবছা ছবি মনের পর্দায় উঁকি দেবার অবকাশ পায়। আমার পোড়া কপালে তাও সম্ভব হয়নি। নিমতলা শ্মশানঘাটে মার একটা ফটো তোলা হয়েছিল। 5 টাকা দিয়ে 3টে কপিও পাওয়া গিয়েছিল। নিয়মিত বাসা বদলের দৌলতে 2টি কপি নিরুদ্দেশ হয়ে গেল। তৃতীয় কপিটি দিদির সংসারে
ক্ষুধার্ত উঁইপোকার উদরের জ্বালা মেটাচ্ছে। মানুষের জীবনে প্রথম এবং প্রধান নারী হচ্ছে মা। তাঁর স্নেহ, তাঁর ভালোবাসা, তাঁর চরিত্র আদর্শ প্রতি পুত্রের জীবনেই প্রথম এবং প্রধান সম্পদ। আমি সেই স্নেহ, স্পর্শ, ভালোবাসার সম্পদ থেকে চিরবঞ্চিত থেকে গেছি। তাই তো আমার জীবনে নারীর প্রয়োজন ও গুরুত্ব উপলব্ধিতে অনেক সময় লেগেছে। ছোটবেলায় মাকে হারিয়ে ও আশেপাশে কোনো বোন বা অন্য কোনো নারী চরিত্র না থাকায় মেয়েদের সম্পর্কে আমার শঙ্কা ও সংকোচ বহু দিন কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমার কৈশোরের সেই সেদিনের কথা মনে হলে আজও হাসি পায়। তখন তখন ক্লাস 9 থেকে 10-এ উঠেছি। সবে পাখনা গজানো শুরু হয়েছে। হাফ প্যান্ট ছেড়ে মালকোঁচা দিয়ে ধুতি পরা ধরেছি। ফুলহাতা শার্টের হাত না গুটিয়ে পড়লে বোকা বোকা মনে হয়। শ্রদ্ধানন্দ পার্কে পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল পেটাতে বেশ আত্মসম্মানে বাঁধে। বিকেলবেলায় একমাত্র রিক্রিয়েশন 2-4 জন বন্ধু মিলে পাড়ার এদিক ওদিক ঘুরে ফিরে আড্ডা দেওয়া। মন্টুদার বাড়িতে আমার নিয়মিত যাতায়াত ছিল, হৃদ্যতা ছিল। 2-1বার পৌষ সংক্রান্তির দিন মন্টুদার মা আমাকে আদর করে পিঠে পায়েসও খাইয়েছেন। শুনেছি দিদির বিয়ের সময় মন্টুদাদের বাড়ির সবাই খুব সাহায্য করেছিলেন। ওই বাড়ির সবার সঙ্গেই আমার পরিচয় ছিল। ওদের পরিবারের অনেক খবরই আমি জানতাম। জানতাম না শুধু নন্দিনীর কথা। ছোটনাগপুরের মালভূমি থেকে মন্টুদার এই চঞ্চল কিশোরী ভাইঝি কবে অকস্মাৎ মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন সে খবর আমি রাখিনি। তিনিও যে 9 থেকে 10-এ উঠে মির্জাপুরের বিনাপানি বালিকা বিদ্যালয়কে ধন্য করার জন্য কলকাতা এসেছেন তাও জানতাম না। জানতাম না আরও অনেক কিছু। জানতে পারিনি যে 14 বছর বয়সেই তিনি তার জীবন নাট্যের নায়ক খুঁজতে বেরিয়েছেন। এসব কিছুই জানতাম না। একদিন মন্টুদাদের বাড়ি থেকে 2-একটা গল্পের বই নিয়ে বেরোবার সময় মাথার উপরে একটা কাগজের প্যাকেট এসে পড়ায় চমকে গেলাম। কুড়িয়ে নিয়ে দেখলাম একটা খাম। নাম ঠিকানা কিছুই লেখা ছিল না, শুধু লেখা ছিল তোমার চিঠি। তোমার চিঠি মানে আমার চিঠি? মুহূর্তের জন্য ঘাবড়ে গেলাম। 2-1 মিনিট বোধহয় থমকে দাঁড়িয়েছিলাম। আর একটু হলে চিৎকার করে মন্টুদাকে ডাক দিতাম, কিন্তু হঠাৎ যেন কে আমার মাথায় বুদ্ধি জোগালো। চারপাশটা এক নজরে দেখে নিলাম। শুধু বুড়ো কাকাতুয়া পাখিটা ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। খামটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম। উপরে লেখাটা বার কয়েক পড়লাম, তোমার চিঠি। তারপর দৃষ্টিটা দোতলার দিকে ঘুরিয়ে নিতেই কোনার ঘরের জানালায় হাসি খুশি ভরা একটা সুন্দরী কিশোরীকে দেখলাম। অনেক দিন আগেকার কথা, সব কিছু ঠিকঠাক মনে নেই, তবে আবছা আবছা মনে পড়ে কি যেন একটা ইশারা করে নন্দিনী লুকিয়েছিল। নারী চরিত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকলেও আমার বুঝতে কষ্ট হয়নি। চিঠিটি নন্দিনীরই লেখা। প্রায় ছুটতে ছুটতে বাসায় এলাম। ঘরের খিল বন্ধ করে চিঠিটা একবার নয় অনেকবার পড়লাম। চিঠির ভাষাটা আজ আর মনে নেই, তবে ভাবটা একটু একটু মনে পড়ে। কিছুটা উচ্ছ্বাস, কিছুটা আবেগ ছিল চপলা কিশোরী নন্দিনীর ওই চিঠিতে। চিঠিটা পেয়ে ভালোই লেগেছিল, ভয়ও লেগেছিল, তার চাইতে আরো বেশি লেগেছিল অবাক। ধনির দুলালির জীবন উৎসবে আমার আমন্ত্রণ। আমার মতো একটা ভাঙা ডিঙি নৌকা চড়ে নন্দিনী জীবন সাগর পাড়ি দেবে, আমি কল্পনাও করতে পারিনি। নন্দিনী চিঠির উত্তর চেয়েছিল, কিন্তু আমার সাহস হয়নি, উৎসাহও আসেনি। উত্তর দেইনি। তবু আবার চিঠি পেয়েছিলাম, ইঙ্গিত পেয়েছিলাম আমি নাকি তার মানস রাজ্যের রাজপুত্র। পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে নন্দিনীকে নিয়ে অভিষক্ত করব আমার জীবন সঙ্গিনী রূপে। আরো অনেক স্বপ্ন দেখেছিল সে। জীবন যার প্রাচুর্যে ভরা, বিলাসিতা করা যার স্বভাব, তার পক্ষে
এমন অহেতুক স্বপ্ন দেখা হয়তো স্বাভাবিক, কিন্তু আমার মতো দৈন্যভরা কিশোরীর পক্ষে এমন স্বপ্ন দেখা সম্ভব ছিল না। তাই তো তার সে আমন্ত্রণ আমি গ্রহণ করতে পারিনি। সে আমন্ত্রণ গ্রহণ করার ক্ষমতা বা সাহসও আমার ছিল না। নন্দিনীকে আমি ভালোবাসিনি, কিন্তু প্রাণ চঞ্চল এই কিশোরীকে ভুলব না কোনোদিন। সে আমার জীবনযজ্ঞের উদ্বোধন সঙ্গীত গেয়েছিল। এই কিশোরী আমার জীবন নাট্যমঞ্চে শুধু একটু উঁকি দিয়েই সরে গিয়েছিল। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করার অবকাশ পায়নি, কিন্তু তবু তার এক অনন্য ভূমিকা রয়ে গেছে আমার কাছে। বিএ বা এমএ পাশ করার পর জীবনের বৃহত্তর পটভূমিকায় অতীতের অনেক স্মৃতি হারিয়ে যায়, কিন্তু হারিয়ে যায় না পাঠশালার গুরুমশায়ের স্মৃতি। নন্দিনী আমার তেমনই এক অমূল্য স্মৃতি। সে আমার ভোরের আকাশের একটি তারা। সে তারার জ্যোতিতে আমি আমার জীবন পথ চলতে পারিনি বা প্রয়োজন হয়নি। তা না হোক, তবুও তো তবুও তো সে আমার দিগদর্শনে সাহায্য করেছিল। সর্বোপরি সে আমাকে আমার আমিত্ব আবিষ্কারে সাহায্য করেছিল। ভালোবাসা কি এবং তার কি প্রয়োজন সেদিন আমি বুঝিনি, জানিনি। নন্দিনী কেন আমাকে ভালোবেসেছিল, কি চেয়েছিল, কি পেয়েছিল, কিছুই আমি জানি না। শুধু এটুকুই জানি, আমার সুখে সে সুখী হতো, আমার দুঃখে সে লুকিয়ে লুকিয়ে চোখের জলও ফেলেছে। ছন্দবদ্ধভাবে এইসব অনুভূতির প্রকাশ করবার সুযোগ কোনো দিনই পাইনি, কিন্তু যখনই সে সুযোগ এসেছে, নন্দিনী তার পূর্ণ সদ্ব্যবহার করেছে। সরস্বতী পূজার আগের কদিন মরবার অবকাশ থাকত না। খাওয়া দাওয়া তো দূরের কথা, ঘুমোবার সময় পর্যন্ত পেতাম না। সারা দিন রাত্রি রিপন স্কুলে কাটাতাম। নন্দিনী ঠিক জানত আমি কোনো গরম জামা নিয়ে যাইনি। সন্ধ্যার পর এক ফাঁকে একটা আলোয়ান নিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দিয়ে আসতো। বলতো, তোমার কি ঠান্ডাও লাগে না? যদি জ্বরে পড়ো তাহলে কি হবে বলো তো? একবার সত্যি সত্যি আমি খুব অসুস্থ হয়েছিলাম। ৯টা বাজতে না বাজতেই বাবা বিদায় নিতেন। ফিরতে ফিরতে সেই রাত ১০টা। অখিল মিস্ত্রি লেনের বিখ্যাত ভাঙা বাড়িটার অন্ধকার কক্ষে আমি একলা থেকেছি। মন্টুদাদের বাড়ি থেকে আমার পথ্য সরবরাহের ব্যবস্থা হয়েছিল নন্দিনীর আগ্রহেই। দুবেলা স্কুলে যাতায়াতের পথে নন্দিনী আমাকে দেখে যেত, হয়তো একটু সেবা যত্নও করত। এসব অভিজ্ঞতা আমার ছিল না। শুধু আমার জন্য একজন পথ চেয়ে বসে থাকবে, আমাকে ভালোবাসবে, সেবা করবে, যত্ন করে কেউ মনে মনে তৃপ্তি পাবে, আমি ভাবতে পারতাম না। নন্দিনী আমার জীবনে সেই অভাবিত অধ্যায়ের সূচনা করে। ম্যাট্রিক পাশ করার পরই নন্দিনী বোম্বে চলে গেল। আমার জীবনের সেই ক্ষণস্থায়ী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল, কিন্তু তবুও সে আমার জীবন থেকে একেবারে বিদায় নিল না। চিঠিপত্র নিয়মিত আসত, আর আসত আমার জন্মদিনে একটা শুভেচ্ছা। আমি রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি নই। আমার মতো সাধারণ মানুষের জন্মদিনে যে কোনো উৎসব বা অনুষ্ঠান হতে পারে, তা আমার কল্পনার বাইরে ছিল। আমার জন্মদিনে বাবা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেই অফিসে দৌড় দিতেন। সেবারেও একই নিয়মের ব্যতিক্রম হয়নি। বিকেলবেলায় নন্দিনী টিফিনের পয়সা বাঁচিয়ে আমার জন্য সামান্য কিছু উপহার এনে চমকে দিয়েছিল। নন্দিনী আজ অনেক দূরে চলে গেছে। সুখে শান্তিতে স্বামী পুত্র নিয়ে সংসার করছে। তার আজ কত কাজ, কত দায়িত্ব, কিন্তু তবুও একটা গ্রিটিংস টেলিগ্রাম পাঠাতে ভোলে না আমার জন্মদিনে। কলকাতা থেকে বিদায় নেবার পর আমার সঙ্গে নন্দিনীর আর দেখা হয়নি। এমএ পড়বার সময় ওর বিয়ে হলো এক আইএএস পাত্রের সঙ্গে। নিমন্ত্রণপত্রের সঙ্গে একটা ব্যক্তিগত অনুরোধপত্র এসেছিল, কিন্তু আমার পক্ষে তখন বোম্বে যাওয়াটা
আদৌ সম্ভব ছিল না। টিউশনির টাকা আগাম নিয়ে 15 টাকা দামের একটা তাঁতের শাড়ি পাঠিয়েছিলাম। ইতিমধ্যে আমার জীবন যুদ্ধে এমন মেতে উঠেছিলাম যে নন্দিনীকে মনে করার পর্যন্ত ফুরসত পেতাম না। প্রায় বছর 10 পরে আমি গ্যাংটক গিয়েছিলাম কি একটা কাজে। 3-4 দিন পরে কলকাতার পথে শিলিগুড়ি ফিরছিলাম। পথে আটকে পড়লাম। সেবক ব্রিজের কাছে কিছু একটা ধস নেমে রাস্তা বন্ধ হয়েছিল। কুলি মজুরের দল রাস্তা পরিষ্কারে ব্যস্ত। আমার মতো অনেকেই প্রকৃতির এই খামখেয়ালিপনায় বিরক্ত হয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছিলেন। রাস্তা পরিষ্কার হতে আরও ঘণ্টা 2 লাগবে। এই দীর্ঘ অবসরে অনেকেই অনেকের সঙ্গে আলাপ পরিচয় হলো। কাশিয়াঙের তরুণ এসডিওর সঙ্গে বেশ ভাব হয়ে গেল। মাস কয়েক পর আবার কর্মব্যাপদেশে দার্জিলিং যাচ্ছিলাম। পথে কাশিয়াং পড়বে। মনে মনে ঠিক করেছিলাম এসডিও সাহেবের সঙ্গে দেখা করব। শিলিগুড়ি থেকে কাশিয়াঙে এলাম। হঠাৎ অফিসে গিয়ে হাজির হওয়ায় এসডিও সাহেব চমকে গেলেন। পরপর 2 কাপ কফি গিলেই পালাবার উপক্রম করেছিলাম, কিন্তু এসডিও সাহেব বললেন, তা কি হয়, আমার কোয়ার্টারে যাবেন, লাঞ্চ করবেন, তারপর বিকেলের দিকে দার্জিলিং যাবেন। আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই এসডিও সাহেব কোয়ার্টারে স্ত্রীকে টেলিফোনে জানালেন, নন্দা, আমার এক বন্ধু এসেছেন কলকাতা থেকে, লাঞ্চে নিয়ে আসছি, একটু ব্যবস্থা করো। 12টা নাগাদ এসডিও সাহেব আমাকে নিয়ে কোয়ার্টারে গেলেন। ড্রয়িং রুমে আমাকে বসিয়ে রেখে স্নান করবার জন্য বিদায় নিলেন। মিনিট কয়েক পরে আর কেউ নয়, স্বয়ং নন্দিনী কফির কাপ হাতে নিয়ে আমার সামনে হাজির। দুজনেই একসঙ্গে বলেছিলাম, তুমি? সেদিন কাশিয়াং পাহাড়ির সমস্ত কুয়াশা ভেদ করেও নন্দিনীর চোখে মুখে যে উজ্জ্বলতা, যে আনন্দ দেখেছিলাম তা কোনো দিন ভুলব না। এসডিও সাহেবকে বলেছিলাম, আপনি যে মন্টু দাদের বাড়ির জামাই তা তো জানতাম না। সংক্ষেপে জানালাম ওর শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের হৃদ্যতার কথা। গোপন করিনি যে তাঁর স্ত্রীর সঙ্গে ছোটবেলায় খেলাধুলা করেছি। এসডিও আমাকে শ্বশুরবাড়ির দূত মনে করে আনন্দে মেতে উঠলেন। লাঞ্চের টেবিলে 1 গ্লাস স্কোয়াশ হাতে নিয়ে আমার হেলথের জন্য প্রপোজ করতে গিয়ে ঘোষণা করলেন, মিস্টার জার্নালিস্ট, আজ রাত্রে এক স্পেশাল ডিনারে চিফ গেস্ট হবেন আর কাশিয়াঙে রাত্রি যাপন করবেন। আমি বললাম, তা কি হয়? এসডিও সাহেব বললেন, ভুলে যাবেন না, আমি শুধু অ্যাডমিনিস্ট্রেশন চালাই না, বিচারও করি। আমি কাশিয়াঙের চিফ জাস্টিস কাম প্রাইম মিনিস্টার। নন্দিনী বলল, এতদিন পর যখন দেখা হলো, একটা দিন থাকলে কি তোমার খুব ক্ষতি হবে, কষ্ট হবে? সত্যি খুব আনন্দ করে সেই দিনটি কাটিয়েছিলাম। নন্দিনী ঠিক এতটা আদর যত্ন করবে ভাবতে পারিনি। কর্মজীবনের পাকচক্রে আমি ছিটকে পড়েছি বহুদূরে। নন্দিনীর সঙ্গে আমার আর দেখা হয়নি। ভবিষ্যতে কোনোদিন হবে কি না তাও জানি না, তবে ভুলব না তার স্মৃতি। জানো দোলা বৌদি, আমি কাশিয়াং ত্যাগের আগে নন্দিনী বলেছিল, একটা অনুরোধ করব। আমি বলেছিলাম, তার জন্য কি অনুমতি প্রয়োজন? তা নয়, তবে বলো, আমার অনুরোধটা রাখবে? বিদায় নেবার প্রাক্কালে মনটা নরম হয়েছিল। কোনো কিছু তর্ক করার প্রবৃত্তি ছিল না। বললাম, নিশ্চয়ই রাখব। তোমার পুত্রবধূর নাম রেখো নন্দিতা, রাখবে তো? আমি স্তম্ভিত হয়েছিলাম ওরে বিচিত্র অনুরোধ করার জন্য। ঠোঁটটা কামড়াতে কামড়াতে কথা বলতে পারিনি, শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলাম। এই চিঠি আর দীর্ঘ করব না। তাছাড়া তুমি তো আমার চিঠি একবার পড়ে ক্ষান্ত হও না। আর যাই করো, আমার এসব চিঠি তুমি কলেজে নিয়ে ক্লাসে বসে পড়ো না। 3-4 দিনের জন্য এলাহাবাদে যাচ্ছি, ফিরে এসে আবার চিঠি দেব। প্রিয় শ্রোতা, পরবর্তী পর্ব শুনবার জন্য সাথী